আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বয়সে এসে যখন হয়তো খাটে উঠবেন তখন ওনার মনে হয়েছে যে আজকে হয়তো মানুষের সামনে একটু মহৎ হয়ে দেখাই, এখন বিরোধীদের দায়িত্ব পালন করি, দলের মধ্যে রিফর্ম আনি। থ্রেড কালচারকে প্রমোট করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বড় একটা কাজ হয়ে গেছে, প্রশাসনের একটা বড় কাজ হয়ে গেছে। থ্রেড কালচার মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ধরে রেখেছেন, আর ধরে রেখেছেন বলেই কিন্তু এরা ভোটে জিততে পারে। এই চাল চুরি, ত্রিপল চুরি ইত্যাদির পাশাপাশি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খাওয়ার টাকা এরা মেরে রাখে, সেখানে ট্যাবের দুর্নীতি হবে এবং হওয়ারটা কোনো অস্বাভাবিক কিছু নয় বলেই আমি বিশ্বাস করি। নরেন্দ্র মোদী সেখানে কেন অ্যাকশন নিচ্ছে না তা উনি ভগবান বলতে পারবেন কিংবা নরেন্দ্র মোদী বলতে পারবেন। যে রাজ্যে শিক্ষিতকে রাস্তায় বসে আন্দোলন করতে হয়, সে রাজ্যের অবনতি যে একদম একদম তলানিতে গিয়ে ঠেকেছে রাজ্যের অবস্থা, সেটা কিন্তু এখান থেকেই বোঝা যায়। ভাটপাড়াকে আজকে যেভাবে অশান্ত করে রেখেছে, আজকে আমরা ওয়েব সিরিজ দেখতাম, মির্জাপুর দেখতাম, বদলাপুর দেখতাম, আজকে সেই লেভেলে নামিয়ে দিয়েছে ভাটপাড়াকে এই দুজন নেতারা। আজকে এরা যদি সততার কথা বলে, দুর্নীতিমুক্ত বাংলার কথা বলছেন, এদের মুখ থেকে এইসব শুনলেও হাসি পায় এবং সাধারণ মানুষ বুঝে নিক এরা কিভাবে এইসব নেতাদের থেকে নিজেকে মুক্তি দিবে, বাংলাকে মুক্তি দেবে। থ্রেড কালচারে অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেখায়। কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচারে 40 জন অভিযুক্ত। শুধু এক একটা কলেজ নয়, গোটা ভারত পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সবসময়, আমরা এটা দেখে আসছি 2011 সাল থেকে যখনই উনি ক্ষমতায় এসছেন, এই থ্রেড কালচার চলে আসছে। এটা শুধু মেডিকেল লাইনে এখন আমরা জানতে পারছি, কারণ ডাক্তাররা এখানে অনশন করছেন, আন্দোলন করছেন, তাই আমরা জানতে পারছি। এবারে যেটা আমরা জানতে পারি না তা হলো যারা সাধারণ মানুষরা আন্দোলন করছে, ধরুন আমাদের মতো ইউটিউবাররা, যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা যারা গভর্নমেন্ট, যারা এস্টাবলিশ গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে বলছি, তাদের কিছু পলিসি নিয়ে আমরা কথা বলছি, তখন এই থ্রেড কালচারটা আমাদের পেছনেও লাগিয়ে দেওয়া হয়। এর অনেক এক্সাম্পল আছে। তুমি কখনো শুনেছো তো আরামবাগ টিভির যে শফিকুল ইসলাম আছেন বলো, কিংবা সন্ময় বন্দ্যোপাধ্যায় বলুন, কিংবা বিজেপির, বিজেপির কিছু আছে এরকম, সিপিএমের অনেক ইউটিউবাররা আছেন, বা ইভেন যারা নিউট্রাল হয়ে কথা বলেন, তাদের প্রত্যেকের পেছনে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েটার, ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, যারা অভয়ার সময় যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, তাদেরকে পুলিশ এসে ধমকি দিয়েছে। তো থ্রেড কালচার যে শুধু তৃণমূলের কিছু ছেলেরা করে তা নয়, যে পশ্চিমবঙ্গ পুলিশকে যে পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে, মানে আমি তোমাকে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম আরজি করে যখন আন্দোলন হচ্ছিল, যে ধর্ষকের শাস্তি চাওয়াটা, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কপিরাইট হয়ে গেছে। সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে প্রতিবাদ করলো, যখন ইউটিউবাররা রাস্তায় নেমে প্রতিবাদ করলো, যখন ধরো কোনো শিক্ষাবিদ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, যখন খেলোয়াড় প্রেমী যারা, ফুটবল প্রেমী যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তাদের পিছনে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন দেখলাম ইস্টবেঙ্গল মোহনবাগান তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, সেখানে তারা কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেনি, তারা বলেছিল জাস্টিস ফর আরজিকর। এখানে কেউ বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। এই জাস্টিস ফর আরজিকর বলার জন্য ওদের পেছনে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ইউটিউবারকে তো বললাম, তাদেরকে তো হুমকি ইত্যাদি আসছে। তো এই থ্রেড কালচার মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ধরে রেখেছেন, আর ধরে রেখেছেন বলেই কিন্তু এরা ভোটে জিততে পারে। এই থ্রেড কালচারের আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবে ক্লাবে যে 85,000 টাকা দিয়ে রাখেন, তার বদলে উনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী পাচ্ছেন সেখান থেকে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে ওই যে ক্লাবে যাদেরকে টাকা দেয়, উনি এনশিওর করেন ওই ক্লাব যে পাড়ায় আছে সেখান থেকে অন্তত 4-5 হাজার ভোট মানুষকে ধমকিয়ে চমকিয়ে নিতে পারেন। তার বিনিময়ে ক্লাবকে একটা বড় অ্যামাউন্ট, সেটা 85,000 হোক, আগে যেটা 60-70 ইত্যাদি বাড়ছে আস্তে আস্তে, পরের বছর শুনেছি 1 লাখ টাকা হয়ে যাবে। এই থ্রেড কালচারকে প্রমোট করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বড় একটা কাজ হয়ে গেছে, প্রশাসনের একটা বড় কাজ হয়ে গেছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলাটা ভুল হবে। তাই এদেরকে বাঁচিয়ে রাখার দায়টাও মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেটাই হচ্ছে যেমন তুমি বললে যে মুচলেখা পরিবর্তন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এই ধারাটা মমতা বন্দ্যোপাধ্যায় বজায় রেখেছেন। এবং এর একটাই বড় রাস্তা হচ্ছে সাধারণ মানুষের কাছে, ওরা যদি নির্ভয় রাস্তায় নামে, এই থ্রেড কালচারের বিরুদ্ধে প্রতিবাদ করে, রাস্তায় নেমে আন্দোলন করে, সেখান থেকেই হয়তো মুক্তি পাবো। এর বাইরে আমি মুক্তি কোনো দিক বা আশা আমি দেখতে পাচ্ছি না। রাজ্যে দেখতে পাচ্ছি যে মানে প্রচুর ট্যাপ কেলেঙ্কারি এরকমটাই উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে, এবং কুণাল ঘোষ বলছেন যে কোনো রকম মানুষের ভুল হতে পারে বা টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে। হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, টেকনিক্যাল ইস্যু হতে পারে, এবং মানুষ যে মানুষদের ভুলের কথা বলছেন সেটা তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ কিংবা সোকল্ড অমানুষদের কথাই আমি বলতে পারি, যে তাদের দিক থেকে এই কাজটা হচ্ছে। এবং শুধু আজকে ট্যাপ কেলেঙ্কারি বলে হচ্ছে নয়, শিক্ষায় প্রত্যেকটা ক্ষেত্রে, তুমি মিড ডে মিল বলো, প্রাইমারি বলো, টেটে বিভিন্ন জন যারা আজকে আন্দোলন করছে ধর্মতলায়, আজ 1,500 দিনের উপরে তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে। শিক্ষায় এমন কোনো জায়গা নেই যেখানে এরা দুর্নীতি করে ভরে রেখেছে। আজকে ট্যাব আমরা নতুন আজকে শুনতে পেলাম, আরও একটা তার সংযোজন হলো, কিন্তু এর আগে যে মিড ডে মিলের দুর্নীতি হলো, আমরা দেখতাম মিড ডে মিলে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়
স্কুল তখন ছুটি চলছে, সেই সময় তো মিড ডে মিলের বরাদ্দ আসছে, টাকা আসছে, মানে ছাত্রদেরকে যে বেসিক খাবারটুকু, সেই টাকাটুকু অবধি এই দলটা মেরে রেখেছিল। চাল চুরি, ত্রিপল চুরি ইত্যাদির পাশাপাশি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খাওয়ার টাকা এনে মেরে রাখে। সেখানে ট্যাবের দুর্নীতি হবে এবং হওয়ারটা কোনো অস্বাভাবিক কিছু নয় বলেই আমি বিশ্বাস করি। এবং এই আমি যেমন বললাম যে এই দল, এই দুর্নীতি পশ্চিমবঙ্গে যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা হচ্ছে মানুষ দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি, যে থ্রেড কালচার থেকে বেরিয়ে এই ট্যাব কেলেঙ্কারি বলো, খাদ্য দুর্নীতি বলো, শিক্ষা দুর্নীতি বলো, প্রত্যেকটা থেকে যেন মানুষরা আওয়াজ এবারে তুলতে পারেন রাস্তায় নেমে। যেমনি অভয়াকাণ্ডে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পেরেছি, এই সব দুর্নীতিতেও যেন রাস্তায় নেমে প্রতিবাদ করি। দেখো আমাদের সাধারণ মানুষের বেসিক কিছু নেসেসিটি আছে, তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, বাসস্থান বলো, এই প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু দুর্নীতির একটু একটু করে ছোঁয়া, একটু কেন অনেকটাই ছোঁয়া দিয়ে রেখেছেন। শিক্ষাক্ষেত্রে যাদের আমাদের বেসিক একটা নেসেসিটি শিক্ষা, সেখানে আমরা দেখছি পার্থ চ্যাটার্জি জেলে আছে। খাদ্য একটা বেসিক নেসেসিটি, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে। বাসস্থান তো আমরা দেখছি এখন আবাস যোজনা ইত্যাদিতে দুর্নীতিতে ভরে আছে, এবং নরেন্দ্র মোদী সেখানে কেন অ্যাকশন নিচ্ছে না তা উনি ভগবান বলতে পারবেন, কিংবা নরেন্দ্র মোদী বলতে পারবেন, কিংবা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে নরেন্দ্র মোদী কেন অ্যাকশন নিচ্ছে না। তো এই শিক্ষা, খাদ্য বলো, স্বাস্থ্য বলো, এবং স্বাস্থ্যর কথা আমি যেমন বললাম যে মানে জুনিয়র চিকিৎসকরা তারা 14 দিন 15 দিন ধরে অনশন করছে। যে রাজ্যে শিক্ষিতকে রাস্তায় বসে আন্দোলন করতে হয়, সে রাজ্যের অবনতি যে একদম একদম তলানিতে গিয়ে ঠেকেছে রাজ্যের অবস্থা, সেটা কিন্তু এখান থেকেই বোঝা যায়। দলের একাংশ এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খায় নীতি চলছে, এটার উপর কঠোর নজরদারি দরকার। দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ওপর সার্ভিলেন্স রাখা হোক। তৃণমূলের একাংশের দুর্নীতি নিয়ে এভাবেই মুখ খুলছে। ভালো দাবি, মানে এটা করা তো, যদি নিজেদের দলের মধ্যে রিফর্ম আনতে চান মদন মিত্রর মতো লোকেরা, তো ইভেন এই কথাগুলো আমি হুমায়ুন কবিরের কাছ থেকেও শুনেছিলাম, উনিও একই কথা বলেছেন। তো একটা ভালো পদক্ষেপ, কিন্তু এই মদন মিত্ররা এতদিন কোথায় ছিল যখন দিনের পর দিন দুর্নীতি? মদন মিত্র তো এমন নয় যে দুর্নীতির জন্য একদম সৎ মানুষ, উনি জীবনে দুর্নীতি করেননি, ওনাকেও আমরা জেলে যেতে দেখেছি। এই মদন মিত্ররা এতদিন ধরে কোথায় ছিলেন যখন দিনের পর দিন খুন হতো, দুর্নীতি হতো? তখন মদন মিত্রদের মুখ থেকে আমরা কেন আওয়াজ শুনিনি? আজকে মদন মিত্র মনে হয়েছে যে আজকে আমরাই শাসক দল, আমরাই বিরোধীদের কাজ পালন করব, আমরাই মানে বিরোধীকে কোনোভাবে টিকতে দিব না। যে উপনির্বাচন হলো, 6টা উপনির্বাচন মেরে ধরে ভোট করালো, মানে রাজ্যে যদি বিরোধীরা, এই ভোটে তো এমন কিছু নয় যে যদি 6টায় যদি অন্য বিরোধী দলও জিতে যায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে পড়ে যাবে, এমন নয়। তারপরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চেয়েছে 6টা উপনির্বাচনে মেরে ধরে মানুষকে ভোট দিয়ে 6টাতেই জেতা। তার মানে এই রাজ্যকে পুরো বিরোধী শূন্য করে দেওয়ার একটা প্রচেষ্টা এই দলের প্রথম থেকেই আছে, এবং সেখানে বিরোধীদের দায়িত্ব পালন করবে এখন মদন মিত্র, হুমায়ুন কবিরের মতো মানুষরা। তারাই এখন শাসক দল, তারাই রাজ্য মানুষকে বলছে যে আমরাই বিরোধীর মতো আচরণ করছি। কিন্তু এই মদন মিত্র যে কিছুদিন আগে অর্জুন সিংকে বলেছিল তার হাতের কবজি কেটে দেবে, তো মদন মিত্র কিছু বলার আগে, এই মদন মিত্র এই স্টেটমেন্টের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বয়সে এসে যখন হয়তো খাটে উঠবেন, তখন ওনার মনে হয়েছে যে আজকে হয়তো মানুষের সামনে একটু মহৎ হয়ে দেখাই, এখন বিরোধীদের দায়িত্ব পালন করি, দলের মধ্যে রিফর্ম আনি। হ্যাঁ, আনা ভালো কথা, কিন্তু আপনি যে দলে আছেন, সেই দলের উচ্চ দলের নেতৃত্ব আছেন, তারা কখনোই দলে রিফর্ম আনতে চায় না। কারণ যদি রিফর্ম এরা আনতে পারে বা কোনোদিন এনে দেয়, তৃণমূল কংগ্রেস দলটাই হয়তো পশ্চিমবঙ্গে থাকবে না। এরা পশ্চিমবঙ্গে আছে কারণ এরা মানুষকে ভয় দেখিয়ে, দুর্নীতি করে, থ্রেড কালচার করে এরা রাজ্যে টিকে আছে, এবং যেদিন এরা ভদ্রসভ্য মানুষের মতো আচরণ করা শুরু করবে, পশ্চিমবঙ্গ থেকে এরা উধাও হয়ে যাবে। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অর্জুন সিং। তিনি জানান 4 বছর সরকার ঘুমিয়েছিল। তিনি আরো জানান তৃণমূলে থাকলে দুর্নীতি নেই আর বিজেপিতে থাকলে দুর্নীতি। অর্জুন সিংকে তোমরাই সিরিয়াসলি নাও, মানে ওর কথা তো আমি খুব একটা সিরিয়াসলি নিই না, কারণ উনি আজকে বলছেন, আবার কালকে হয়তো এই তৃণমূল কংগ্রেসে ঢুকে যাবেন, আবার কখনো টিকিট পেলে আবার এই দলে এবার চলে আসবেন। ওকে, মানে ও এতবার দল চেঞ্জ করেছে, ততবারও একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিনে ততবার ব্রেকআপ করে না যতবার ও দল পরিবর্তন করে। যাই হোক, যে কথাটা হচ্ছে সেটা, এই অর্জুন সিংকে এই মদন মিত্র বলেছিল তার হাতের কবজি কেটে দেবো, যেমন আমি একটু আগে বললাম যে হাতের কবজি কেটে দেবো ধমকিটা মদন মিত্র অর্জুন সিংকে দিয়েছিল। তারপরে তার কিছুদিন পরে আমরা দেখলাম এই অর্জুন সিং মদন মিত্রের সাথে গলায় গলায় ভাব করে একই দলে, একই মঞ্চে তারা বসে আছে, হাসি খুশি, তারা একদম তাদের মতো, মানে ভাই ভাই আর কেউ হতে পারে না। মানে দুজনেই বোমা বাঁধাতে এক্সপার্ট, বোমা মারাতে এক্সপার্ট, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে একটা মঞ্চে বসেছিল, আমরা দেখলাম। তারপরে যখন মনে হলো অর্জুন সিংয়ের ভোটের সময় টিকিট তৃণমূল দল থেকে পেলো না, আবার মনে হলো না আমি বিজেপিতে চলে যাই। আবার যদি এই যে সিআইডি তলব করছে, আমার বিশ্বাস সিআইডি যদি দুর্নীতির একটুও কিছু অংশ খুঁজে পেয়ে থাকে,
অর্জুন সিংয়ের বিরুদ্ধে এবং তাকে অ্যারেস্ট করতে যায়, এই অর্জুন সিং আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন এবং নিজেকে এই দুর্নীতি থেকে মুক্ত করে দেবেন। অর্জুন সিং যেটা বলছেন সেটা কিন্তু ভুল বলছেন না, যে তৃণমূল কংগ্রেসে এলে আমি দুর্নীতি মুক্ত, বিজেপিতে এলে আমি দুর্নীতি করি, এটা অর্জুন সিংও জানে। এবং আমি আবার বলছি, যদি অর্জুন সিংয়ের বিরুদ্ধে সিআইডি কোনো কিছু পেয়ে থাকে, দুর্নীতির কোনো কিছু অংশ খুঁজে পায়, অর্জুন সিং আবার তৃণমূলে এসে নিজেকে দুর্নীতিমুক্ত প্রমাণ করার চেষ্টা করবে। এটা সাধারণ মানুষের এবারে বোঝা উচিত যে আমরা কাকে নেতা হিসেবে সামনে দেখছি। আর অর্জুন সিং, মদন মিত্রের মতো মানুষরা যদি আমাদের রাজনীতিতে আসে, যে ভাটপাড়া একসময় আমরা অক্সফোর্ড বলতাম, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলতাম, সেই ভাটপাড়াকে আজকে যেভাবে অশান্ত করে রেখেছে, আজকে আমরা ওয়েব সিরিজ দেখতাম, মির্জাপুর দেখতাম, বদলাপুর দেখতাম, আজকে সেই লেভেলে নামিয়ে দিয়েছে ভাটপাড়াকে এই দুজন নেতারা। আজকে এরা যদি সততার কথা বলে, এরা যদি কেউ কেউ বলছে দলকে রিফর্ম করার, কেউ কেউ বলছেন পরিবর্তন আনার, আবার কেউ দুর্নীতিমুক্ত বাংলার কথা বলছেন, এদের মুখ থেকে এইসব শুনলেও হাসি পায়। এবং সাধারণ মানুষ বুঝে নিক এরা কিভাবে এইসব নেতাদের থেকে নিজেকে মুক্তি দিবে, বাংলাকে মুক্তি দেবে।